ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটা কেস স্টাডিতে। কেসে তো যাব, তবে তার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা যেভাবে সাপোর্ট করছো, রিসার্চ যে ঘটনাটা আমি আপলোড করেছিলাম, সেই ঘটনাটাতে তোমরা এতটা ভালোবাসা দেখিয়েছো, সত্যিই আমি কোনো ভাষা নেই আমার কাছে বলার মতো। তোমরা এইভাবেই সাপোর্ট করো। আর রিসেন্টলি আমরা 100 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করেছি। আমি চাইবো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট যেন এভাবেই আমার সাথে সবসময় থাকে, যাতে আমরা আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে পারি। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। এবং তোমাদের সাথেও যদি কোনো ঘটনা এমন ঘটে থাকে, কোনো হরর এক্সপিরিয়েন্স বা ট্রু ক্রাইম যদি তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে খুব সহজেই মেলের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারো। মেল আইডিটা একবার বলে দিই, utuithorpon@gmail.com, বা এর ফেসবুক পেজও আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে। তো চাইলে তোমরা সেখানে গিয়েও কিন্তু আমার সাথে তোমাদের এই ঘটনাগুলো শেয়ার করতে পারো। আর এভাবেই সাপোর্ট করে যাও, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো কাজ আনতে পারি। অনেক কিছু করার চিন্তাভাবনা চলছে আমাদের, তো তার জন্য তোমাদের সাপোর্টটা খুব দরকার। সো লেটস লার্ন মোর অ্যাবাউট টুডেস কেস রিভলভিং অ্যারাউন্ড নেহা হিরেমত। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি বা কেসটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই কেসটা খুবই একটা ইম্পর্টেন্ট কেস। আমি চাই তোমরা এই কেসটাকে শেয়ার করো, বা ভার্বালিও শেয়ার করতে পারো, বা আমার ভিডিওটাকেও শেয়ার করতে পারো। যেভাবে খুশি শেয়ার করো, জাস্ট যাতে আমাদের চারপাশের লোকজন বা সবাইকে জানা উচিত তোমাদের যে আমাদের চারপাশে কী ঘটছে। কারণ বড় বড় মিডিয়া হাউস বা বড় বড় নিউজ চ্যানেলে তোমরা এগুলো দেখতে পারবে না। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে সচেতন করার, বা তোমরা যাতে একটু সেফ থাকতে পারো, কেয়ারফুল থাকতে পারো, সেটার চেষ্টা করছি। তো আমাদের জানা উচিত যে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বা আমাদের কলকাতাতেও বিভিন্ন জায়গায় কী ধরনের ক্রাইম ঘটছে, বা কী ধরনের লোকজন বা কী মেন্টালিটি নিয়ে লোকজন রয়েছে, বা তারা যে কতটা হিংস্র হতে পারে। যে কোনো ছোটো ছোটো কারণেই যে এত বড় কিছু ঘটনা ঘটতে পারে। তো সেটা সম্পর্কে তোমাদের সবাইকে জানানো উচিত। আমি সেটা করছি, তোমরাও সবাইকে জানাও, তোমরাও শেয়ার করো ঘটনাটা। সো সরাসরি এবার ঘটনায় আসছি। নেহা হিরেমত, যে তার বাবা এবং মার সাথে একটি ছোট ফ্যামিলিতে কর্ণাটকায় হুবলি নামক জায়গায় থাকতো। নেহার বয়স ছিল মাত্র 22 বছর। সে একজন এমসিএ স্টুডেন্ট ছিল বিভিবি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। তার বাবা নিরঞ্জন হিরেমত ছিল সেখানকার, অর্থাৎ তার এলাকার একজন কংগ্রেসের কাউন্সিলর। তো নেহা 14ই এপ্রিল 2024 তার কলেজের পরীক্ষা দিতে যায়। 2 মাস পর সে কলেজ যাচ্ছিল, কারণ তার টাইফয়েড হয়েছিল। তোমরা সবাই জানো যে টাইফয়েড হলে শরীর কতটা দুর্বল থাকে বা উইক থাকে, তো সেরকম নেহারও ছিল। সে তার কারণে, অর্থাৎ টাইফয়েডের কারণে, তেমনভাবে পরীক্ষার প্রিপারেশনও নিতে পারেনি। কিন্তু সে ভাবলো যে যতটা আমি প্রিপারেশন নিয়েছি ততটাই আমি পরীক্ষায় দেব, বা তার থেকে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। পরীক্ষাটা আমি ড্রপ দেব না, কারণ তোমরা জানো অনেকে পরীক্ষা না দিলে এখানে ব্যাকলগ থাকার একটা চান্স থাকে। ব্যাকলগ তোমরা সবাই আশা করি জানো। তো সে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা 4:30 কি 4:45 নাগাদ শেষ হয়। শেষ হওয়ার পরে সে তার মাকে ফোন করে। তাদের প্রথমেই কথা হয়েছিল যে তার মা কিন্তু পরীক্ষা শেষ হলে তাকে পিক আপ করতে আসবে, কারণ নেহার শরীরটা অতটা ভালো ছিল না, সে উইক ছিল। তো সেই কথা মতন সে তার মাকে ফোন করে। তার মা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে। সে দেখে যে কলেজ থেকে সমস্ত ছাত্ররা, স্টুডেন্টসরা বেরিয়ে আসছে, কিন্তু তার মেয়ে বেরিয়ে আসে না। সে ওয়েট করতে থাকে, কিন্তু সে কখনো এটাই ভাবতেই পারেনি যে তার মেয়ে নেহা কখনো জীবিত অবস্থায় কলেজ থেকে বেরিয়ে আসবে না। নেহা যখন পরীক্ষা শেষ হয় সবার সাথে বেরিয়ে আসে, তার বন্ধুদের সাথে আলোচনা করতে থাকে পরীক্ষা নিয়ে, কেমন হলো না হলো, যেরকম তোমরা সবাই করো সেরকম অনেকে নেহাও তার বন্ধুদের সাথে করছিল। তো সেখানে কিন্তু যখন পরীক্ষা শেষে অনেক স্টুডেন্টরা ছিল, তার মধ্যে থেকেই একটা ছেলেকে দেখে নেহা খুব ভয় পেয়ে যায়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন একটা ছেলেকে দেখে, বা পার্টিকুলার ওই ছেলেটাকে দেখে নেহা কেন ভয় পাবে? ভয় পাওয়ার কারণ আছে। কারণ সেই ছেলেটার হাতে ছিল একটা ছুরি, এবং সে নেহার দিকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছিল। তবে কিছু বুঝে ওঠার আগেই সেই ছেলেটা নেহাকে ছুরি দিয়ে গলায় স্ট্যাব করে। শুধু স্ট্যাব নয়, সে 30 মিনিটসে 40 টাইমস, মানে 30 সেকেন্ডের মধ্যে 14 বার কিন্তু ছুরি দিয়ে নেহাকে আঘাত করে, এবং স্বাভাবিকভাবেই সেখানেই তার মৃত্যু হয়।
তোমরা হয়তো শুনে ভাবতে পারো যে ঘটনাটা এত তাড়াতাড়ি আমি এক্সপ্লেন করে দিলাম কেন, কারণ ঘটনাটা এতটাই ফাস্ট ঘটে যে নেহা কোনো রিয়াকশন করার টাইমই পায় না, তার আগেই কিন্তু নেহার সাথে পুরো ঘটনাটা ঘটে যায়। তো যখন ছেলেটা নেহাকে স্ট্যাব করছিল তখন ছেলেটার হাতও কেটে গিয়েছিল, কিন্তু সে কিন্তু থেমে যায়নি, সে তারপরেও স্ট্যাব করতে থাকে। স্ট্যাব করার পরে নেহা যখন মারা যায় ছেলেটা কিছুটা ঘাবড়ে যায়, কারণ যখন ছুটি হয়েছিল অনেক স্টুডেন্টস, অনেক স্যার, অনেকেই ছিল সেই কলেজের প্রেমিসাসে। তো ছেলেটা সেখান থেকে পালানোর চেষ্টা করে। এই যে ঘটনাটা ঘটলো এত তাড়াতাড়ি, যে রিয়াকশান টাইমটা ছিল খুবই কম, এবং চারপাশে যে লোকজন ছিল সেই ব্রুটালিটিটা দেখে কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে যায়নি বা যেতে পারেনি। তো কিন্তু যখনই নেহা মারা যায় এবং ছেলেটা পালানোর চেষ্টা করে তখন কিন্তু সবাই মিলে ছেলেটাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়। তো কি ঘটেছিল যে হঠাৎ করে একটা ছেলে এসে নেহাকে ওরকমভাবে ব্রুটালভাবে মার্ডার করে চলে গেল, বা চলে গেল না, ধরা পড়লো, পালানোর চেষ্টা করছিল। তো কি ঘটেছিল এমন, সেটাই আজকে বিশ্লেষণ করছি। ছেলেটার নাম ফায়াজ কন্দুনায়েক, তার বয়স 23 বছর। ফায়াজ কন্দুনায়েক তার মা মুমতাজ এবং তার বাবা বাবা সাহেব সুব্বানির সাথে থাকতো। এখানে বলে রাখা ভালো, আগে থাকতো, এখন কিন্তু মানে রিসেন্ট যখনকার কথা বলা হচ্ছে, তখন কিন্তু তার মা এবং বাবার মধ্যে তালাক হয়ে গেছিল, অর্থাৎ ডিভোর্স হয়ে গেছিল, তারা একসাথে থাকতো না। তো ফায়াজ তার মা মুমতাজের সাথেই থাকতো। ছেলেটাকে সেখানে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়। পুলিশের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, কারণ যাকে মার্ডার করা হয়েছে বা যে মার্ডারার, দুজনকেই পুলিশ পেয়ে যায় এবং পুলিশ ইন্টারোগেট করতে শুরু করে ফায়াজকে। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, ফায়াজও কিন্তু কোনো ক্রিমিনাল প্রথমবার, তার কোনো কিন্তু ক্রিমিনাল রেকর্ড ছিল না। তার কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো ছিল, খুবই ভালো ছিল, কারণ সে তার ক্লাসের টপার ছিল এবং সে কিন্তু প্রত্যেকটা সেমিস্টার 90%-এর ওপরে মার্কস আনতো, এবং সে খেলাধুলার দিক থেকেও অনেকটা এগিয়ে ছিল, কারণ সে বডি বিল্ডিং করতো, সে কলেজে স্পোর্টসে পার্টিসিপেটও করতো। তাকে বডি বিল্ডিংয়ের জন্য কিন্তু ইউনিভার্সিটি ব্লু অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আমি ইউনিভার্সিটি ব্লু অ্যাওয়ার্ড সম্পর্কে এর আগে তেমন কিছু জানতাম না, তবে যারা জানো না তাদের জন্য বলে রাখি, ইউনিভার্সিটি ব্লু অ্যাওয়ার্ড হলো এমন কিছু স্টুডেন্ট বা এমন কিছু পার্টিসিপেন্টদের এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যারা টপ লেভেলে পারফর্ম করে আর কি স্পোর্টসে, ইউনিভার্সিটি বা কলেজে। তো সে কিন্তু এটা পেয়েছিল অনেকবার। এবার এই ঘটনাটা যখন ঘটে তারপরে ফায়াজের মা মুমতারের সাথেও কথা বলে পুলিশ, কথা বলে জানতে পারে যে ফায়াজ কিন্তু অনেক দিন ধরে ডিপ্রেসড ছিল, কারণ সে পড়াশোনায় যে তার ব্রিলিয়ান্সি বা সে যে ভালো রেজাল্ট করতো সেটা কয়েক মাস ধরে সে করছিল না। সে পরীক্ষা দিচ্ছিল, বারবার ফেল হচ্ছিল। সে লাস্টবারও যখন ট্রাই করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না, সে পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারে না। তো সে, অর্থাৎ ফায়াজ, ইচ্ছা করে ড্রপ আউট দেয়। ড্রপ আউট দেয় এই কথাটা চিন্তাভাবনা করলে কিন্তু আমাদের অনেকেই ভাবতে পারো যে ড্রপ আউট কেন দিতে পারে, মানে ড্রপ আউট কেন দিচ্ছে, কারণ তাছাড়াও অনেক অপশান থাকে। কিন্তু আমরা এর থেকে ফায়াজের ক্যারেক্টারের একটা জিনিস জানতে পারি, যে ফায়াজ কিন্তু ঠান্ডা মাথায় কোনো চিন্তাভাবনা করতো না। যদি ঠান্ডা মাথায় করতো তাহলে হয়তো অন্য কিছু ভাবতো বা কলেজ ড্রপ আউট দেওয়ার চিন্তাটা করতো না, কারণ এটা তো একটা এক্সট্রিম লেভেলের চিন্তাভাবনা। কলেজ ড্রপ আউট দিয়ে সে ঘরে বসে থাকে, আস্তে আস্তে ডিপ্রেশন তার মধ্যে আসবেই। কেউ ঘরে বসে থাকলে তার মধ্যে ডিপ্রেশন আসবেই। সে যদি কোনো বন্ধুবান্ধবের সাথে না মেশে, বাইরে না যায়, কথাবার্তা না বলে। তো ফায়েজের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু তার মা মুমতারের কথা অনুযায়ী ফায়েজ হঠাৎ করে একদিন তার মাকে বলে যে, মা আমি চাকরি খোঁজার জন্য যাচ্ছি। তো তার মা ভাবে যে যাক, ছেলে মাথায় কিছুটা বুদ্ধি এসছে বা সে কিছুটা স্টেবল হয়েছে, তো সে তাকে যেতে দেয়। 13 এপ্রিল বাড়ি থেকে বেরোনোর পর তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। তার মা ভাবে যে সে হয়তো ভালো কোনো চাকরি খুঁজে জীবনে স্টেবল হওয়ার জন্য কোথাও খুঁজতে গেছে চাকরি। কিন্তু মুমতার তার পাশের বাড়ির থেকে জানতে পারে, পাশের বাড়ি অর্থাৎ নেইবারের কাছ থেকে জানতে পারে যে তোমার ছেলেকে, যে তার ছেলেকে নিউজে দেখানো হচ্ছে। সে দেখে এবং সে দেখে এতটাই অবাক হয়ে যায় যে সে বলার মতন কোনো ভাষা খুঁজে পায় না। সে এটা দেখে আরও বেশি অবাক হয় যে তার ছেলে ফায়াজ যাকে মেরেছে, অর্থাৎ নেহাকে যে মেরেছে, তাকে সে চেনে। মানে মুমতার ফায়াজ যাকে মেরেছে সেই নেহা মেয়েটাকে চিনত। এবার তোমরা ভাবতে পারো যে কীভাবে সম্ভব, সবটা বলছি। ফায়াজের মা মুমতারের কথা অনুযায়ী
ফায়াজ এবং নেহা দুজনে রিলেশনশিপে ছিল। তো রিলেশনশিপে যখন ছিল তাহলে ফায়াজ তার গার্লফ্রেন্ডকে কেন মারবে? ফায়াজের মা মুমতারের কথা অনুযায়ী তারা রিলেশনশিপে ছিল, কিন্তু কয়েকদিন ধরে ফায়াজকে নেহা পাত্তা দিচ্ছিল না বা ইগনোর করছিল। ফায়াজ কিন্তু নেহাকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে বলে যে তুমি আগে পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে যাও, জীবনে ওয়েল সেটেলড হও, তারপরে তোমরা বিয়ে করবে। কিন্তু ফায়াজের বাবা এই ভালোবাসা বা এই সম্পর্কটা নিয়ে কিন্তু, অর্থাৎ রিলেশনটায় রাজি ছিল না, যে কারণ তারা মুসলিম ছিল এবং নেহারা হিন্দু ছিল। তো একটা সমস্যা কিন্তু দুদিক থেকেই ছিল, মানে রিলিজিয়নের দিক থেকে ছিল। তো কয়েকদিন ধরে এরকম ইগনোর করতে থাকে, তো তার জন্য ফায়াজ আরও বেশি ডিপ্রেস থাকে। নেহার পরিবারকে যখন ইন্টারোগেশন করা হয় তখন জানা যায় যে তারা কিন্তু ফায়াজকে কয়েকবার সাবধান করেছিল, এমনকি ফায়াজের মা মুমতার এবং তার বাবা সাহেবকেও কয়েকবার জানিয়েছিল যে তার ছেলে কিন্তু তাদের মেয়েকে ডিস্টার্ব করছে। নেহাও কিন্তু ফায়াজকে কয়েকবার সাবধান করেছিল যে তুমি আমাকে ডিস্টার্ব করো না, এরপরে যদি তুমি আমাকে ডিস্টার্ব করো আমি কিন্তু লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। কিন্তু তাও ফায়াজ বারবার নেহাকে প্রপোজ করতো এবং নেহা বারবার ফায়াজের সেই প্রপোজালগুলোকে রিজেক্ট করছিল। আমার মনে হয় এই সামান্য একটা রিজেকশনের জন্য কাউকে মেরে ফেলা বা কাউকে মার্ডার করা এটা কোনো যুক্তিযুক্ত ব্যাপার নয়। তোমাদের কি মতামত তোমরা কমেন্টসে জানিও। যখন নেহার পরিবারের তরফ থেকে আমরা স্টেটমেন্ট শুনতে পাই তখন কিন্তু ব্যাপারটা পুরোটা পাল্টে যায়, মানে একদম 360 ডিগ্রি উল্টে যায়। আর এটাও জানা যায় যে নেহাই কিন্তু ছিল যে ফার্স্ট ফায়াজকে প্রপোজাল দিয়েছিল। সে যখন বডি বিল্ডিং কম্পিটিশনে যেত তখনই কিন্তু নেহার সাথে ফায়াজের পরিচয় হয় এবং সেখান থেকেই কিন্তু ফায়াজ নেহাকে নাম্বার দেয়। নেহা কিন্তু ফার্স্ট মুভ করেছিল অ্যাপারেন্টলি তাই, কিন্তু এখানে হঠাৎ করে তার ফায়াজকে পাত্তা না দেওয়া বা ইগনোর করা কেন সেটা তো এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ কেসটা এখনও চলছে, রিসেন্ট কেস। তবে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পর একজন তার মেয়েকে হারালো, একটা পরিবার তার সন্তানকে হারালো এবং একটা পরিবার তার ছেলেকে বেঁচে থাকতে দেখেও অনেকটা হারিয়ে ফেলার মতনই। হয়তো তার মানে ফায়াজের হয়তো এরপরে আর জীবনটা নর্মাল থাকবে না। কিন্তু এখানে আমি একটা জিনিস সাপোর্ট করব বা একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, ফায়াজের মা সবার সামনে অর্থাৎ মিডিয়াতে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কি মতামত এটা নিয়ে, তখন ফায়াজের মা কিন্তু বলেছে যে আমি আমার ছেলেকে কোনোভাবেই সমর্থন করি না, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় না। সবাই সবার নিজের লোককে বা সবাই সবার ছেলে মেয়েকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু এখানে মুমতার বলে যে আমি আমার ছেলেকে কোনোভাবেই সাপোর্ট করছি না, ও যেটা করেছে সেটা খুবই ঘৃণ্য একটা বিষয় এবং তার জন্য আমার ছেলের যেটা হওয়া দরকার অর্থাৎ যে শাস্তি হওয়া দরকার সেই যেন যথাযথ শাস্তিটা পায়। আর এখানে আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে নেহার বাবা একজন কংগ্রেসের কাউন্সিলর, তো সেখানে কিন্তু পার্টি পলিটিশিয়ানের ব্যাপারও আসে, পলিটিক্সও ঢোকে। আমি এই ব্যাপারটা বুঝি না যে একজনের হত্যা বা মৃত্যু নিয়ে যখনই হয় এই ইমোশনাল জিনিসগুলো নিয়ে কেন লোকজন পলিটিক্স করে, আমার মাথায় ঢোকে না, খুব খারাপ লাগে ব্যাপারটা। কিন্তু আমাদের এই দেশে সব জায়গাতেই এটা ঘটে, তো এখানেও ঘটে। এই ঘটনাকে লাভ জিহাদ বলে চালায়। লাভ জিহাদ বেসিক্যালি কিছুই না, লাভ জিহাদ যারা জানো না তাদের জন্য একটু ছোট করে এক্সপ্লেন করে বলে দিই। লাভ জিহাদ হলো মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদেরকে রিলেশনশিপের ফাঁদে ফেলে এবং তারপরে তাদেরকে মুসলিমে কনভার্ট করে। আমি এর থেকে বেশি আর কিছু বলছি না, যারা বোঝার তারা বুঝে গেছো। তো এটাই এটাই লাভ জিহাদের কনসেপ্ট। কিন্তু এখানে এই ব্যাপারটাকে, এই ইস্যুটাকে নিয়ে পলিটিক্যাল ইস্যু করে সেখানে একটা এজেন্ডা তৈরি করা বা সেটা নিয়ে একটা মার্চ করা, এগুলো হয়। তারা একটা মার্চও বার করে যাতে নেহার যাতে শান্তি হয় বা নেহার প্রতি যেন ভালো বিচার হয়, সে যেন ঠিক বিচারটা পায়, তার জন্য একটা মার্চ বের করে। এবং যেহেতু নেহার বাবা কংগ্রেসের কাউন্সিলর ছিল, কংগ্রেসও এই ব্যাপারটাকে নিয়ে পলিটিক্যাল ইস্যু করে, এখনও চলছে, করছে এখনও। তোমরা একটু নিউজ চ্যানেল ঘাটাঘাটি করলেই বা পেপার ঘাটাঘাটি করলে ইন্টারনেটেও এটার আর্টিকেলটা পুরো অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে পড়তে পারো। তো আমার একটা কথাই বলার যে আলটিমেটলি পলিটিক্যাল ইস্যু যে হচ্ছে সেটা করে আলটিমেটলি আমার মনে হয় না কোনো লাভ হবে, তাতে কোনো পরিবারেরই বা কোনো ক্ষেত্রেরই কোনো লাভ হবে না। আমি চাইবো যাতে নেহা
যে নেহার প্রতি যে অন্যায়টা হয়েছে সেটা যেন তার যেন সঠিক বিচারটা হয়, এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। তো এভাবেই ঘটনাটা শেষ হয়নি, এখনও চলছে। এখানে পলিটিক্যাল ইস্যু হচ্ছে। আর তোমরা জানো এখন আমাদের ইন্ডিয়াতে ভোট, তো ভোটের আগে বা ভোটের মধ্যে কোনো কাজ হবে না, পলিটিক্যাল ইস্যু থাকবেই। আর এখন কাজ পুরোপুরি বন্ধ। তো সেটাকে নিয়েই ইলেকশনের দোহাই দিয়েই ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তো ইলেকশনের পরে কি হয় সেটা দেখা যাক। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই ঘটনাটা তো ঘটে এইভাবে, এতটা ব্রুটাল একটা কেস ঘটে। এই ঘটনাটা হওয়ার পরে কর্ণাটকাতে সেম এই ঘটনাটার ইম্প্যাক্ট এতটাই পড়ে যে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে, সে মানে মেয়েটা হিন্দু ছিল, যে বয়ফ্রেন্ডটার কথা বলছি, এটা অন্য ঘটনা, বয়ফ্রেন্ডটার কথা বলছি, বয়ফ্রেন্ডটা মুসলিম ছিল। সে গার্লফ্রেন্ডটা মেয়েটা ছেলেটার সাথে ব্রেকআপ করার জন্য বলে এবং ছেলেটা মেনে নেয়। ছেলেটা বলে যে তাহলে তোমাদের বা তো এতদিন আমাদের মধ্যে যে গিফটগুলো দেওয়া নেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদেরকে ফেরত দিতে চাই, তুমি আমাকে ফেরত দিয়ে দাও। তো মেয়েটা রাজি হয়ে যায়, কিন্তু মেয়েটা যখন গিফটগুলো ফেরত দিতে যায় তখন তাকে অ্যাসল্ট করা শুরু করে ছেলেটা। মানে ভাবতে পারছো কোথায় এই ঘটনাটা জানার পরেও বা এই ঘটনাটা কর্ণাটকে হওয়ার পরেও যে ছেলেটা এই রকম করতে পারে, সেটা তো মানে নেক্সট লেভেলের, এটা নেক্সট লেভেলে চলে গেছে। কিন্তু ভাগ্য ভালো, সেখান থেকে অর্থাৎ যে ঘটনাটা ঘটছিল সেই স্থানের পাশ থেকে, সেই জায়গার পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল, তারা তাকে অর্থাৎ মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এর থেকে বেশি কিছু হয়নি। আমি চাইও না যাতে এর থেকে বেশি কিছু হয়, এই ঘটনাগুলো যাতে থেমে যায়। তো এটাই ছিল আজকের ঘটনা। তোমাদের কেমন লাগলো জানিও। আমি এটা কোনো স্ক্রিপ্টেড করে বা একদম গুছিয়ে বলছি না, কারণ ঘটনাগুলো আমি আমার মতে এভাবে বলাটাই বা এই ঘটনাগুলোকে নিয়ে ওরকম গল্প করে বলাটার থেকে যেটা ঘটেছে সেটা বলাটা বেটার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে এই ধরনের ঘটনা। তোমরা শেয়ার করো বেশি করে তোমাদের বন্ধুবান্ধব এবং যারা টিনেজ আছো বা যারা কলেজে যাও, প্রতিদিন অফিস যাতায়াত করো, ডেলি প্যাসেঞ্জারি করো, তাদের এই ঘটনাটা আরও বেশি করে জানা উচিত, আরও সতর্ক থাকা উচিত। তোমরা আশা করি সেফ থাকবে, বিশেষত মেয়েদের। আর হ্যাঁ, এটাই ছিল বলার। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। কে কোথা থেকে শুনছো আমাকে জানাতে ভুলো না। আর এই ধরনের কোনো ঘটনা, ক্রাইম বা কোনো হরর এক্সপিরিয়েন্স বা তোমাদের শোনা যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটাকে আরও বড় করো। 100 জনের পরিবার আমরা অলরেডি কমপ্লিট করেছি, 100টা সাবস্ক্রাইবার। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে আরও নতুন কোনো ভৌতিক ঘটনা, এক্সপিরিয়েন্স বা কোনো ট্রু ক্রাইম স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য স্টে অ্যালার্ট, বি সেফ অ্যান্ড বাই বাই।